ঘাসগুলো এভাবে চারপাশ থেকে পুড়িয়ে নিলে এর অংশগুলো আর বাইরে বের হয়ে যাবে না। রান্না বান্না কিচেনের ধোয়াধুয়ির কাজগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি তেলের জারটা প্রথমেই ফাঁকা করে নিয়েছি। অল্প পরিমাণে কিছু তেল ছিল, তো একটা কাপের উপরে তেলগুলো ঢেলে নিলাম। আর মশলা বক্স থেকে এই যে মশলা গুলো এখন তুলে আলাদা করে নিব। এগুলো সব কিছু আলাদা করে টুকটাক কিছু কিচেনের জিনিস ধোয়াধুয়ি বাকি আছে সেগুলো ধুয়ে নিব। গতকালকে ভিডিওটি আমি ঠিক যেখান থেকে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই ভিডিওটি শুরু করেছি। তো এই যে আমার মশলা জার থেকে সবগুলো মশলা তুলে নিচ্ছি, সেই সাথে লুজ নিয়ে হাত মোছার টাওয়াল এগুলো আজকে ক্লিন করব। যেহেতু এখন মোটামুটি হালকা পাতলা একটু রোদ আছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যাবে। তবে পুরো কিচেনটাকে কিন্তু আমি ওইভাবে আর পরিষ্কার করতে পারছি না। আসলে দেখা যায় কি রোদটা কিন্তু তেমন কড়াকড়ি উঠতেছে না, হালকা পাতলায় রোদই উঠতেছে। তো উম একটু ভালো করে রোদ উঠলে বা হালকা পাতলা একটু গরম যখন পড়বে, চিন্তা করতেছি যে তখনই আর কি কিচেনটা পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এখানে কিন্তু আমি চামচ গুলো যে রাখি, বিশেষ করে খুন্তিগুলো যে রাখা হয় সেগুলোও কিন্তু আমি ফাঁকা করে নিয়েছি আর গরম পানি করে নিয়েছি। যেহেতু এগুলো একেবারে চুলার পাশেই থাকে, তো তেল কাস্টিটা কিন্তু পরিমাণে একটু বেশি হয়ে যায়। এই কারণে কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে এগুলোকে ভিজিয়ে তারপর এগুলোকে আমি খুব সুন্দর করে এখন ক্লিন করে নিব। আজকে ভয়েসটা দিতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো একদম গলাটা ভাঙা ভাঙা। আর এই ভাঙা গলা নিয়ে ভয়েস দিতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়। আসলে কথা বলতে গেলে বারবার কেন যেন গলার মধ্যে কথা আটকে যায়। আর কণ্ঠটাও অনেকটা ভারী, ভারী শোনাচ্ছে। তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। আসলে ইদানিং এত কথা বলা হচ্ছে আমার। তো কথাগুলো হয়তোবা আপনাদের সাথে বলি না। পারিবারিক বা পরিবারের মানুষদের সাথেই কথা বলতে, বলতে অনেকটা কিন্তু গলা একেবারে বসে গিয়েছে। তো হয়তোবা একটু গরম পানি বা লবণ পানি খেলে ঠিক হয়ে যাবে। তো আসলে সেটাও যে খাবো সময় সুযোগ করে কিন্তু সেটাও খাওয়া হয়ে উঠছে না। তো এই মসলা বক্সটা না পরিষ্কার করতে গেলে আমার একটু কষ্ট হয়ে যায়। একদম এটা যেহেতু চারপাশটায় একটু আর কি ফাঁকা, ফাঁকা আছে, ওগুলোর মধ্যে যদি একটু তেল কাস্টে জমে যায় তাহলে ক্লিন করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। তো এই কারণে আমি চিন্তা করি কি যে হালকা পাতলা ময়লা থাকা অবস্থায় যদি এগুলো ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু আমার কষ্টটাও কম হবে। আবার কিচেনের এই জিনিসগুলোও কিন্তু একটু আম দেখা যায় ভালো থাকবে। অল্প ময়লা অবস্থায় ধুয়ে ফেললে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। একটু গরম পড়লে আমি চিন্তা ভাবনা করেছি যে পুরো কিচেনের দেয়ালগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলবো। তো এখন এগুলোকে আমি সব কিছু ধুয়ে ভালো করে তারপরে আমি রোদে দিয়ে দিব। রোদে দিলে চটজলদি করে শুকিয়ে যাবে। আর রান্নাবান্না যেহেতু আছে, রান্নাবান্না করতে, করতে দেখা যায় এগুলো শুকিয়ে গেলে পরে কিন্তু এগুলো আবার আমি খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। এই যে মসলার বক্সটা, এই মসলার বক্স নিয়ে বেশিরভাগ অনেক আপুরা কমেন্ট করে থাকেন। আমি আমার এই মসলার বক্সগুলো বা আমার ওই লবণের বক্সটা আমি কোথা থেকে নিয়েছি। তো আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে আমার এই মসলার বক্স আর লবণদানিটায় এগুলো দেখা যায় আমি মার্কেট থেকে নিয়েছিলাম। তো এই যে বক্সটা টিয়ে কালারের দেখতে পাচ্ছেন, এটা আমি একটা আরএফএল এর দোকান থেকে কিনেছিলাম। আর মসলার বক্সটা আমি মৌচাক মার্কেট থেকে অনেক আগে কিনেছিলাম। তবে এটা এখন আর পাওয়া যায় না। এখন তো নতুন, নতুন অনেক মসলার বক্স নেমেছে। আর আমার এই চারকোনা বক্সটাও পাওয়া যায় লাল টাইপের মধ্যে। তো এই বক্সগুলো কিন্তু যেকোনো দোকানে আর কি আমার আপুরা পেয়ে যেতে পারেন। যেহেতু মসলার বক্সগুলো পরিষ্কার করলাম তাই আর কি বলে দিলাম। আর এদিক থেকে অয়েল জারটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমি রোদে দিয়ে আসবো।
আর এখন গরম পানি করে এরপর আমি লুসনি, তারপরে হাত মোছার যে টাওয়াল, ফার্নিচার পরিষ্কার করার যে টাওয়ালগুলো আছে এগুলো এখন আমি এই তো ভিজিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কিছুদিন পর পর এভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করলে দেখা যায় এগুলো কিন্তু তেমন একটা তেল কাস্টে হয় না। আসলে আমি যেকোনো কিচেনে যেকোনো কাপড় ব্যবহার করি না কেন, আমি কিন্তু অতিরিক্ত কোনো কিছু তেল কাস্টে হতে দেই না। হালকা পাতলা ময়লা হলেই আমি এগুলোকে ক্লিন করে ফেলি। এতে করে আমার জন্যই আরকি কাজগুলো আরকি সহজ হয়ে যায়। তো রান্নাবান্না বসানোর আগে এই কাজগুলো আমি করে নিচ্ছি। কারণ এক পাশ থেকে রান্না করা, আরেক পাশ থেকে যে এই কাজগুলো করা আমার দ্বারা না হয়ে ওঠে না। কারণ রান্না যখন করব তখন রান্নার প্রতি মনোযোগটা থাকবে। আর এগুলো কাজ যখন করব তখন এগুলোর প্রতি মনোযোগটা থাকবে। আমি একসাথে কিন্তু অনেকগুলো কাজ একসাথে নিয়ে আরকি করতে পারি না। স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো করার চেষ্টা করি। ওইদিকে আমি গরম পানি দিয়ে টাওয়ালগুলো ভিজিয়ে দিয়ে এদিকে এই যে মরিচগুলো যে ভাঙিয়ে এনেছিলাম, তো মরিচগুলো কিন্তু আর আমার এভাবে চেলে নেওয়া হয় নাই। তো চিন্তা করলাম মরিচগুলো চেলে এরপর আমি মসলার বক্সও যেহেতু ধুয়ে দিয়েছি ওটার মধ্যে কিছুটা তুলে নেব আর বাকিগুলো আলাদা জারে করে তুলে তারপর আর কি রেখে দিব। আমি যেহেতু মরিচ যখন ভাঙিয়েছি, মরিচের বোটা কিন্তু আমি এড়িয়ে দেই নাই আরকি। মরিচের বোটাগুলো আমি না ছাড়িয়ে ওইভাবেই ভাঙিয়ে নিয়েছি। তো মরিচের যে বোটাগুলো ছিল, সেগুলো তো একদম মিহি হয়ে গিয়েছে। তো ওটা যেরকম এই যে এরকম একটু আস্ত, আস্ত টাইপের মধ্যে ছিল, সেগুলো আরকি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সরি আরকি চেলে নিচ্ছি। তো দেখেন কতগুলো আঁশের মতো বের হয়েছে। এগুলো যদি তরকারির মধ্যে দিতাম হয়তোবা ভেসে থাকতো। আর এভাবে চেলে নেওয়ার কারণে কিন্তু তরকারির ঝোলটা অনেকটা গাঢ় হবে। এই মরিচের কালারটা দেখলাম যে এত সুন্দর, একেবারে লাল টকটকে একটা কালার। আর ঘরে ভাঙিয়ে যেকোনো মসলা তৈরি করে নিলে সেটা তো একদম গুণগত মানও ভালো থাকে, আবার স্বাস্থ্যকরও হয়ে থাকে। বাজারের কেনা মরিচগুলো তো দেখা যায় আমাদের চোখের সামনে না দেখিয়ে ভাঙিয়ে থাকে। আমি আমার চোখে দেখেছি বাজারে যে মসলাগুলো যারা ভাঙায়, তারা যে কি অবস্থায় বা কি পরিস্থিতিতে আম দেখা যায় যে ওই দোকানগুলোর মধ্যে ওগুলোকে ভাঙিয়ে নেয়। আসলে ওগুলো না চোখে দেখার পর খাওয়ার রুচিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক এই মরিচটাও কিন্তু আল্লাহর রহমতে আমার ৮ থেকে ৯ মাস চলে যাবে। আর আমি সবকিছু ধুয়ে নিয়েছি। এখন আমি কিন্তু লুসনিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ি। শাহজাহান খন্দকার জব হোল্ডার 320 আইডি থেকে আপু কমেন্ট করেছে, ছোট আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আমি বেশি ভালো নেই। আমার একটা অপারেশন হয়েছে। আমার জন্য দোয়া করো। আমার কোনো ছোট বোন নেই। আমি কিন্তু তোমাকে আমার সত্যি আপন বোন হিসেবেই জানি। আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকালকার যুগ জামানায় একটা মানুষ একটা মানুষকে না দেখেও যে এভাবে আপন বানিয়ে নেয় বা বোন বানিয়ে নেয়, আসলে তোমার কমেন্টটা না পড়লে আমি জানতে পারতাম না। তো তুমি যেহেতু সবসময় আমার ভিডিওগুলো দেখো, মাঝে, মাঝে কমেন্ট করো, আবার মাঝে, মাঝে কমেন্ট করো না। তো আজকে যেহেতু কমেন্টটা আবার করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আপু আমি তোমার জন্য দোয়া রাখি। তোমার কি অপারেশন হয়েছে তুমি সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর আমার প্রতিটা আপুকে বলব যে এই আপুটার জন্য আপনারা প্লিজ সবাই দোয়া করবেন। আল্লাহ যেন যত অসুস্থ মানুষই থাকুক না কেন, যে যেখানে যে অবস্থাতে আছে আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখে এবং সুস্থ রাখে। তো আপু তোমার কমেন্টটা পেয়ে আমারও খুব ভালো লেগেছে। আর আমার প্রতি ভালোবাসা দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি। আজ কাজ করতে, করতে অনেক দূর চলে এসেছি। আর আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গিয়েছে। তো অনেকদিন পর কিন্তু সংসারের কাজকর্মগুলো একটু মনোযোগ সহকারে করতে পারছি। সত্যি কথা বলতে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মন মানসিকতা ভালো ছিল না। বিভিন্ন কথাবার্তা বা টেনশনে আসলে কাজের মধ্যে কোনোভাবে মনটাকেই বসাতে পারতেছিলাম না। পরবর্তীতে চিন্তা করলাম যাই হোক,
আসলে জীবন কখনো কারো জন্য কোথাও থেমে থাকে না। তারপরেও মানুষের ভিতরে আমরা যেহেতু মানুষ, আর আমাদের মধ্যে যেহেতু একটু মনুষ্যত্ববোধ আছে, তো আমাদের মধ্যেও কিন্তু খারাপ লাগা বা ভালো লাগা কাজ করে। তো আসলে খারাপ লাগার দিক থেকে বলব যে কোনো কাজে আসলে মন বসাতে পারছিলাম না। তো আজকে কিন্তু প্রায় ১০-১১ দিন হয়ে গেল আমার বাবা মারা গিয়েছে। তো পরবর্তীতে চিন্তা করলাম আসলে জীবন কখনো কারো জন্যই থেমে থাকে না। জীবন জীবনের গতিতে চলবে। আসলে পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। সেটা আজ নয়তো বা কাল। তো সত্যি কথা বলতে যে হাতে কাজ উঠতেছে না, তারপরেও একদম মনের জোর দিয়ে কাজগুলো করে যাচ্ছি। তো কিচেনটা আমার এত প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল, তো আমি ওগুলো পরিষ্কার না করা পর্যন্ত কোনো স্বস্তি পাচ্ছিলাম না। আবার মাকে নিয়েও যেহেতু ডাক্তারের কাছে যাবো, তো ওই দিক থেকে সবকিছু মিলিয়ে না অনেকটা তাড়াহুড়ার মধ্যে আরকি কাজগুলো করছিলাম। আবার এদিক দিয়ে এই কাজগুলো করছি। তো মা কিন্তু তখন আমাকে বারবার বলতেছিল যে, "এই কাজগুলো, এই ধোয়াধুয়ির কাজগুলো এখন না করলে কি হতো?" তো আমার কথা ময়লা যেহেতু হয়েছে, তাছাড়া রান্নাবান্নাও যেহেতু করছি, কিচেনের মধ্যেই আছি। কিচেন থেকে তো আর বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে না। যতগুলো কাজ করেছি সব কিন্তু কিচেনের কাজই। তো আসলে করে ফেললে আমারই পরবর্তীতে একটু ঝামেলাটা কম মনে হবে। এই কারণে কিন্তু কাজগুলোকে আর আমি ফেলে রাখি নাই। তো এদিক থেকে আজকে কিন্তু আমি মুলুঙ্গি শুটকি দিয়ে আর সিম, মূলা, আলু দিয়ে আরকি তরকারি রান্না করে নিচ্ছি। শীতের দিনে কিন্তু শুটকি, সিম, মূলা, আলু এই তরকারিগুলো খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এই যে আমার কিন্তু পুরো বাসাটা একদম গুছানো আর পরিষ্কার হয়ে গিয়েছে। জুই ওইদিক থেকে ঘর মোছার কাপড়টা আরকি ধুয়ে ফেলছে। তো জুইকে বলতেছিলাম যে, "তাড়াতাড়ি করে গোসল করে ফেলো।" গোসল করে এরপর তুমি প্রাইভেটে চলে যাও। আর এপাশ থেকে কিন্তু আমার রান্নাবান্নাটাও এই যে হয়ে গিয়েছে। ঝোলটা একেবারে শুকিয়ে গেলে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। আর কিছু ভাত ছিল, সে ভাতটা আমি এই তো একটু ধনিয়া পাতা দিয়ে বাগার দিয়ে নিয়েছি। লুসনিগুলো যেহেতু ধুয়ে নিয়েছি, তো এখন আবার আরেক জোড়া নতুন লুসনি আমি আরকি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখতে পেলাম যে একটা লুসনির কালার একটু অন্যরকম আরকি, ৩ টে একই কালার, আরেকটা একটু কালো টাইপের, হয়তোবা কেনার সময় আমি খেয়াল করি নাই। এ কারণে আরেকটা কালার চলে আসছে। আর জুই কিন্তু মোটামুটি আমাকে অনেক কাজে হেল্প করে, আমি বরাবরই বলে থাকি। তো যাই হোক, এদিক থেকে আমি এই তো ভাতটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর ভাতটাও অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি। এখন যেহেতু একেবারে দুপুরের সময় হয়ে গিয়েছে, তো যে ভাতটা বাগার দেওয়া হয়েছে সেটাও খেয়ে নিব। আবার ওই পাশ থেকে যে পরিমাণে ভাত রান্না করছি শুধু দুপুরের জন্য আরকি। রাতেরটা রাতে রান্না করব। আর এদিক থেকে এই যে পাপোশগুলো ধোয়ার সময় না চারপাশ থেকে আরকি ঘাসগুলো একটু বের হয়ে যাচ্ছিল। আর নিচের ওই কালো অংশটাও কেমন যেন আরকি পাইপিনের মতো বের হয়ে যাচ্ছিল। তো আমার মা আরকি বলল, "এভাবে ঘাসগুলো পুড়িয়ে দিলে চারপাশ থেকে ওটা আটকিয়ে যাবে। আর ওগুলো আর নতুন করে বেরও হবে না।" তো দেখলাম যে না, মার বুদ্ধিটা খুবই কাজের। তো মার কথা শুনে আমি এপাশ থেকে চুলাটা জ্বালিয়ে তারপরে এই যে চারপাশটা একটু আগুনের তাপ দিয়ে এগুলো পুড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আর আলাদা যে ঘাসটা বা কালো যে অংশটা ওগুলো কিন্তু বের হবে না। আমার যে সকল আপুরা এই ধরনের ঘাস ম্যাটগুলো ব্যবহার করেন, তাদেরকে বলব যে আপনারা চাইলে কিন্তু চারপাশটা একটু সাবধানতার সাথে এভাবে পুড়িয়ে নিতে পারেন। তাহলে কিন্তু ঘাসের অংশগুলো ছুটে, ছুটে ঘাসগুলো আর নষ্ট হয়ে যাবে না। আমার এখানে কিন্তু আমি একসাথে এই ঘাসগুলো কিনি নাই। কিছুটা ঘাস আগে কিনেছিলাম। আর এই যে বড় ঘাসের অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি পরে কিনেছিলাম। তো এর কারণে কিন্তু ২ কালার হয়েছে। আর এই ঘাসগুলো কেনার পর এই ১ম আমি ঘাসগুলো আরকি ধুয়ে নিলাম। তো আমার মা আরকি বারবার বলতেছিল যে, আমার ওই ঘাসের কালারটা দেখে আমি নাকি ঘাসগুলো ধুতে, ধুতে আমি এগুলোকে ডিসকালার বানিয়ে ফেলেছি। তো দেখেন নিচের যে ঘাসটা আছে ওটা অনেকটা ডিপ আর উপরেরটা একটু হালকা। তো আসলে কিন্তু এটার সাথে ওটার তেমন কোনো একটা মিল নাই। যেহেতু আমি ২ টা ২ জায়গা থেকে আরকি ঘাসগুলো কিনেছি,
তো যাই হোক, এখন আমি এই তো কিচেনের একটা সাইড আরকি অল্প একটু অংশ আমি ভালো করে সাবান পানি দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই পাশটাতে যেহেতু ভাত রান্না করা হয় বা মিনি রাইস কুকারে আমি এটা সেটা অনেক কিছুই রান্না করে থাকি। এটার ভাপটা যখন দেয়ালে গিয়ে লাগে তখন কিন্তু দেয়ালটা একেবারে তেলকাষ্টে হয়ে যায়। আর খুব দ্রুত ঘামে। আবার শীতের দিনে কিন্তু এমনিতেও টাইলস খুব ঘামে। তো রান্নাবান্না যখন করি এটার ধোঁয়াটা যখন ওঠে তখন কিন্তু টাইলসটা একটু তেলকাষ্টও হয়। আবার দেখা যায় ঘেমে যায় বা ময়লা হয়ে যায়। তো কিছু হুক আরকি লাগাবো। মা যে হুকগুলো নিয়ে আসছে। তো এই হুকগুলো এখন আরকি আর লাগাবো না। আম তো আমি পুরা রান্নাঘরটা ক্লিন করে এরপর হুকগুলো বুঝে শুনে ঠিকঠাক মতো আরকি লাগিয়ে নিবো। আর এদিক থেকে এই যে আমার যে চামচ, সিজার, নাইফ যা ছিল হ্যান্ড উইক্স এগুলো আমি এই তো খুব সুন্দর করে এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। মোটামুটি রান্না-বান্না শেষ করে এই কাজগুলো যে কত দ্রুত শেষ করেছি সেটা কি আর বলব। তো এখন যেহেতু মোটামুটি সব কাজকর্ম শেষ, এখন আমি গোসল করে নিব। আমি কিন্তু গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওর একদম শেষ অংশ থেকেই কিন্তু আজকের ভিডিওটি শুরু করেছি। তো মসলা বক্সটাও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমি যেহেতু বড় জারের মধ্যে মরিচগুলো আগেই তুলে ফেলেছিলাম। আর কিছুটা মরিচ কিন্তু আমি এই বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম আরকি রেগুলার ব্যবহার করার জন্য। তো সেগুলো আরকি বক্সে এখন আবার নতুন করে তুলে নিচ্ছি। কাজ-কাম ছাড়া আমার যে কি লাগছিল বিশ্বাস করবেন না। কারণ আমি যেহেতু কাজের মানুষ, আমার এই কাজকর্মগুলো এই শীতে জমে যাওয়ার কারণে ঠিকঠাক মতো না করতে পারার কারণে বারবার বলতেছিলাম যে, "আল্লাহ তুমি একটু রোদ দাও। রোদ দিলে আমি হয়তোবা কাজগুলো শান্তি আর স্বস্তি মতো করতে পারবো।" তো আল্লাহ পাক একটু রোদের দেখা দিয়েছে। আর রোদের দেখা পেয়েছি বিধায় কিন্তু খুব সুন্দর করে সংসারের কাজগুলো এই তো আমি গুছিয়ে নিচ্ছি। হলুদ মরিচগুলো যখন ভাঙিয়েছি তখনই মা বারবার বলতেছিল আমি মরিচ আর হলুদগুলো কেন ১ কেজি করে কিনেছি, একটু বাড়িয়ে কিনতাম আরকি ১.৫ কেজি করে কিনলে পুরো বছরটা আমার হয়ে যেত। আর দেখা যায় যে উম এগুলো একটু পরিমাণে বেশি ভাঙিয়ে নিলে অনেকদিন পর্যন্ত কিন্তু খাওয়া যায়। তো আসলে বোকামি করে ফেলেছিলাম। আমি ১.৫ কেজি কিন্তু ধনিয়া কিনেছিলাম আর পরবর্তীতে মরিচ আর হলুদগুলো কিন্তু আমি ১ কেজি করে কিনেছি। তো যাই হোক আসলে এগুলো খেতে থাকি। খাওয়া শেষ হলে পরবর্তীতে একটু বাড়িয়ে এনে তারপর আরকি ভাঙিয়ে নিব। আর এখন এই যে লবণটাও তুলে নিলাম। আমার এই মসলার বক্সটা কিন্তু আসলে অনেক সুবিধা। তো একটার মধ্যে দেখা যায় ৪ টা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু রাখতে পারি। যেমন হলুদ, মরিচ, ধনিয়া তার সাথে লবণ। তো এই ৪ টা জিনিসই যেহেতু খুব কাজের, এই কারণে কিন্তু এই মসলা বক্সটা আমার খুবই পছন্দের। তো যাই হোক কিচেনের কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারলাম। আর একটি কথা আমার আপুদেরকে বলব যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমি সবকিছু ধোয়াধুয়ি শেষ করে এখন কিন্তু সবকিছু এক করে রিফিল করে নিচ্ছি। শুধু লুসনিগুলা শুকায় নাই। যখন লুসনিগুলো ভালোভাবে শুকিয়ে যাবে বা টাওয়ালগুলো শুকিয়ে যাবে তো সেগুলো আমি আবার জায়গা মতো আরকি রেখে দিব। কড়াকড়ি রোদ উঠলে হয়তোবা তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো ওগুলো শুকাতেও আরকি ২-১ দিন সময় লেগে যাবে। তো এদিক থেকে এই যে আমি এখানে তেল রাখার আগে বক্সটার মধ্যে কিন্তু আমি টিস্যু ব্যবহার করি। যদিও এই বোতলটা খুব ভালো, ওইভাবে তেল চুইয়ে পড়ে না। তারপরেও ২ একটু যাই পড়ে এই টিস্যুটার উপরে পড়ে, এতে করে কিন্তু বক্সটাও আর নষ্ট হয় না। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আশা করছি আমার আপুরা প্লিজ একটু ভালোবাসা দিয়ে হয়তোবা আমার ভিডিওটি দেখেছেন। আবার হয়তোবা অনেক আপুরাই ইতিমধ্যে আমার ভিডিও ছেড়ে চলে গিয়েছেন। যারা ভালোবাসেন তারা জানি যে এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন। যেকোনো জিনিস গুছানোর পর সেটা যদি পরিপাটি করে না রাখা যায়, তাহলে কিন্তু মনের মধ্যে স্বস্তি আসে না। এখন সন্ধ্যার সময় কিছু চিকেন ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে আর ছোলা দিয়ে নাস্তা করছি।